দেখুন, আমি যদি একটা লাইনে বলে থাকি যে দিন দাহারে জালিয়াতি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, তাহলে এই কথাও ভুল নয়। কিন্তু E20 ইথানল ব্লেন্ডিং পেট্রোল আমাদের দেশে যে প্রয়োজন, এটাও ভুল নয়। আমাদের আপত্তি আছে যে যখন আন্তর্জাতিক মার্কেটে ক্রুড অয়েলের দাম কমছে, তাহলে আমাদের দেশে কমছে না কেন? মানে আমাদের ভাই, আমি যেখানে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মার্কেটে $120 পার ব্যারেল যেটা ক্রুড অয়েলের দাম ছিল, সেটা কমে $70 পার ব্যারেল হয়েছে, তাহলে আমাদের দেশে কেন কমছে না? এটা তো ফ্যাক্ট, এটা ভ্যালিড কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে যে 20% ইথানল মেশানো হচ্ছে, তাহলে দাম পিওর পেট্রোলের মতো কেন নেওয়া হচ্ছে? ফ্যাক্ট। থার্ড হচ্ছে মানুষকে কেন অপশন দেওয়া হয়নি যে আপনি E20 বালা তেল নেবেন নাকি নর্মাল পেট্রোল নেবেন, কারণ দাম তো আমি সেম দিচ্ছি। তাহলে এইগুলো প্রবলেম, কিন্তু সেই প্রবলেমের কথা কোনো রকমভাবে বিরোধী দল বলছে না। মানে যার বলার কথা, অর্থাৎ এত প্রকল্প আছে, উমেন রিজার্ভেশন আছে, ডিলিমিটেশন আছে, এত বিল আসছে, তো সেখানে কংগ্রেস লাফাচ্ছে, সিএ আসছে কংগ্রেস লাফাচ্ছে, ইউসিসি হবে কংগ্রেস লাফাচ্ছে, তৃণমূল লাফাচ্ছে, সাপা লাফাচ্ছে, সবাই লাফাচ্ছে। সাউথের দিক থেকে ডিএমকে সব শুরু করে দেয়, টিডিপি বলে যে না 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 ওসব করেন না, একটু ভেবে চিন্তে আমাদেরকে সবটা করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ নেতারা চুপ কেন? যখন সত্যি করে মিডল ক্লাস মানুষের প্রবলেম হচ্ছে, তখন কংগ্রেসও মুখ খুলছে না, কারণ কংগ্রেসেরও একাংশ নেতারা প্রফিটে ভোগ করছে। আরে ভাই, বিজেপিও প্রফিট করছে, কংগ্রেসও প্রফিট করছে, আমাদেরকে বোঝানো হচ্ছে কৃষকও প্রফিট করছে, কিন্তু মিডল ম্যান যারা পেট্রোল কিনছে তারা দেখছে তাই কৃষকও প্রফিট করছে। আবার আমাদের মতো সাংবাদিক যখন দেখছিলাম ভাবে পাতা উল্টে উল্টে, এনডিটিভি রিপোর্ট দেখছি আমরা, ইন্ডিয়া টুডের রিপোর্ট দেখছি আমরা, তখন দেখছি ওরে বাপরে, এ তো নীতিন গাডকারির ছেলে প্রফিট করছে, কিন্তু দেশের টাকা দেশেই থাকছে। ও হো হো হো, কি দারুণ ব্যাপার। মানে আমরা স্যাটিসফাইড যে দেশের টাকা দেশেই থাকছে, দেশের টাকা না হয় নীতিন গাডকারির ছেলের পকেটে থাকছে, কিন্তু দেশে তো থাকছে। আমি জানি এটা প্রবলেম, কিন্তু আমি E20 এগেনস্টে না। E20 আমাদের দেশে দরকার। একে একে পয়েন্ট ক্লিয়ার করব। আমি প্রথমে আপনাদের সামনে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তুলে ধরবো, যেটাকে নিয়ে কাল থেকে দেশে আগুন লেগেছে। সেটা হচ্ছে কেন্দ্র সরকারের স্টেটমেন্ট। অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন যে এখন এক্সপেরিমেন্টাল ফেজে আমরা রয়েছি। তো এবার সাধারণ মানুষ বলছে, বেটা ইয়ার্কি মারছো নাকি আমার সঙ্গে? মানে আমাদের গরিব মানুষের মিডিল ক্লাসের গাড়ি পেয়েছো এক্সপেরিমেন্ট করার জন্য, তোমাদের অত লম্বা লম্বা কনভয় যাচ্ছে, সেখানে এক্সপেরিমেন্ট হচ্ছে না? মানে বিরিয়ানি করতে গেলে দুটো চাল টিপে দেখবেন, অত পুরো ভাত দিয়ে চলো ভাই ঘেঁটে দেখে নি। কেন এরকম হবে? এটা তো ঠিক না। এই এক্সপেরিমেন্ট আমরা মানছি না, মানবো না। আরে মূর্খ, 2003 থেকে পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে, সেটা কি জানো? 2003-এ যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, তাহলে এর সাকসেসের ঘটনাটা আগে বলি। তো 2003-এ যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, তখনই পেট্রোলে 5% ইথানল মেশানো হতো। অলরেডি ইউনাইটেড কিংডম থেকে শুরু করে ব্রাজিল বলুন, জাপান বলুন, চারিদিকে E85 পর্যন্ত পেট্রোল পৌঁছে গেছে। মানে E85 ফুয়েল দেওয়া হচ্ছে। আমাদের দেশে তো 2003 থেকে শুরু করা হলো, 2014-তে যখন নতুন গভর্নমেন্ট এলো, তখন দেখছো এ কি এতদিন পর্যন্ত এত বড় প্রজেক্ট চলছে, কিন্তু অ্যাভারেজ ইথানল ব্লেন্ডিং মাত্র 1.5% হয়েছে। এটা কি করে সম্ভব? আর তখন এই প্রকল্পে বুস্ট করা হয় এবং আমরা অর্থাৎ দেখতে পেয়েছি যে 5% থেকে 10% পর্যন্ত ইথানল ব্লেন্ডিং স্টার্ট হয়ে যায় এবং পেট্রোলে মেশানো শুরু হয়ে যায়। তখনও পর্যন্ত আমরা সাইলেন্ট, কারণ কিছুই জানতাম না। ভাই চলছে, গাড়িও চলছে, মাইলেজও চলছে, সবই চলছে। 2018-তে হঠাৎ করে টার্গেট সেট করে দেওয়া হয় যে 2030 আস্তে আস্তে আমরা E20 ফুয়েল পাবো। নীতিন গাডকারি বিভিন্ন ভাষণের মাধ্যমে বলেছেন যে আমরা পেট্রোলের দাম এবার 50 টাকা 55 টাকা করে কিনবো পার লিটার। কোনো ভাষণেতে এটা বলে দিয়েছেন যে এইবার আমরা E20ও লাগু করছি, ইভিও চলছে, মানে এইবার আমরা পেট্রোল 15 টাকা পার লিটার কিনবো, এই কথাও সামনে এসেছিল। বিষয়টা হচ্ছে, আমি আরও আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে এই প্রজেক্টটা সাকসেসফুল হিসেবে দেখা হয়েছে যখন 2018 সালের এই টার্গেটটাকে হঠাৎ করে 2025-এর মধ্যে সরকার অ্যাচিভ করে নেয়, আর গোটা দেশ জুড়ে এই খবর হতে লাগে যে E20 পেট্রোল পুরো দেশে রোল আউট করে গেছে এবং ম্যাসিভ সাকসেস করেছে সরকার। একটা দারুণ ব্যাপার। এতদিন পর্যন্ত আমরা যেখানে দেখেছি ব্রাজিল E27 ফুয়েল ইউজ করছে, সেখানে ভারত E20 গোটা দেশ জুড়ে রোল আউট করে দিয়েছে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন তো? 1970 থেকে যে ব্রাজিল এটা করছিল, মানে ব্লেন্ডিং করছিল ইথানল, যেটা ইমপ্লিমেন্ট হতে 50 বছর সময় লেগেছে E27-এ আসতে, সেটা আমাদের দেশের সরকার কি যে নীতি বুঝেছেন আমি জানি না। 2023 থেকে 2025-এর মধ্যে 3 বছরে, মানে বিশ্বে এমন কোনো দেশের রেকর্ড নেই যে এইরকমভাবে ইথানল ব্লেন্ডিং হয়েছে। 3 বছরের মধ্যে
E10 থেকে E20 করে দিল, লে ভাই এবার বুঝে নাও ঠেলা। যারা গাড়ির কোম্পানি তারা বলছেন যে যদি এরকম টাইপের পেট্রোল ভরা হয় তাহলে আমি লাইবিলিটি নেব না। এরকম টুইট করছে বেশ কিছু কোম্পানি, বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানি বলছে যদি E20 পেট্রোল ভরার জন্য গাড়ির পার্টস ড্যামেজ হয় তাহলে আমি তার ঠিকা নেব না। তারপরে দেখলাম সেই টুইটও ডিলিট হয়েছে, সেই কোম্পানিরা নিজেদের স্টেটমেন্টও চেঞ্জ করেছে। এবার এটা সরকারের চাপে না কি প্ল্যানিং ছিল এর ভেতরে আমি যাইনি, বা আমি কি করে যাব আমি জানি না, কিন্তু আমি এটাও দেখতে পাচ্ছি যে ওরে বাপরে, তো ইথানল প্রডিউসিং যে সমস্ত কোম্পানি রয়েছে তার মালিক খোদ নীতিন গডকরি এবং তার ছেলে। শুধু তাই নয়, আমি আপনাদের সামনে তথ্য তুলে ধরি যে এই যে ব্লেন্ডিং চলছে, ইথানল প্রডিউস করা চলছে, তো সেখানে মহারাষ্ট্রে 207টা মিলের মধ্যে 104টা হচ্ছে প্রাইভেট, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে কংগ্রেসের নেতার মিল। কর্ণাটকে যখন যাচ্ছি তো 34টা মিলের মধ্যে 33টা প্রাইভেট মিল, আর বেশিরভাগই হচ্ছে নেতা মন্ত্রীদের মিল, কিছুটা শেয়ারে কিছুটা ব্যক্তিগত। আমরা যখন ওই পূর্তি পাওয়ার অ্যান্ড সুগার প্লান্টের কথা বলবো তো জানতে পারছি খোদ নীতিন গডকরি ওই মিলের মালিক। আর সেখান থেকে 2014 পর ম্যাসিভভাবে ওই কোম্পানিটা বেড়েছে এবং নীতিন গডকরি এক ছেলে সোরাঙ্গ গডকরি, যিনি মানস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ যেখান থেকে ইথানল প্রডিউস করা হয় সেখানকার মালিক এবং মানে সুগার মিলের মালিক, আর এক ছেলে হচ্ছে নিখিল গডকরি যিনি সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রির মালিক, সুগার মিলের মালিক, সেখান থেকেও ইথানল প্রডিউস করা হয়। তো ভালো কি হলো, ভালো হলো যে নীতিন গডকরির ছেলে নিখিল গডকরির যদি একটা কোম্পানির কথাই আমি বলে থাকি তো রাতারাতি 15 কোটি টাকার এই মিল 520 কোটি টাকা হয়ে গেল। যে শেয়ারের দাম, আমি যদি শেয়ার রেট বলে থাকি, যে শেয়ারের দাম 20 টাকা করে ছিল সেটা হঠাৎ করে 736 টাকা, তাহলে পকেট কার ভরছে, কে বড়লোক হচ্ছে? 3 বছরের মধ্যেই তাড়াহুড়ো করার কি প্রয়োজন ছিল? আপনারা এটা তো শুনতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী নাকি চরম রেগে রয়েছেন, পুরো ক্যাবিনেটকে চেঞ্জ করতে চান, কারণ উনি নাকি পারফরমেন্স পছন্দ করেন। এবার ওপেন তো বলতে পারছেন না যে কংগ্রেসের দিকে এতদিন পর্যন্ত দেখতাম, আজ তো নিজের মন্ত্রিসভার মধ্যেই মৌমাছি লেগে গেছে, ভিনভিন করছে সব, টাকার লোভে আর কিছু দেখতে পাচ্ছে না। আরে নরেন্দ্র মোদীকে তো দেশবাসী এত ভরসা করে যে SIR এ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছে, কি না তো ক্লিয়ারেন্স চেয়েছে, সরকার বলেছে যে দেশে ঘুষপেটি আছে ওদেরকে পুশব্যাক করতে হবে, তো আপনারা প্লিজ একটু লাইনে দাঁড়ান, সব লাইনে দাঁড়িয়ে গেছে। আর কত সাপোর্ট করবে সাধারণ মানুষ? ডিমনিটাইজেশন করছে সরকার, একবার বলেছেন এটা দরকার আছে আতঙ্কবাদীদেরকে রুখতে, সব লাইনে দাঁড়িয়ে গেছে, একদম ATM এর বাইরে লাইন দিচ্ছে। মানে সরকার যদি বলে যে আমার ইন্টেনশন ঠিক, তো মানুষ তো একদম পাহাড়েদারের মতো সরকারের পাশে দাঁড়িয়ে। কিন্তু আজ E20কে নিয়ে যেটা চলছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে পার্টিকুলার নেতা এবং নেতার ছেলের পকেট ভরছে, আমি দেখতে পাচ্ছি এখানে নেতা মন্ত্রীরা প্রফিটেবল হচ্ছে আর সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। এটা তো অন্যায়, এটা তো মারাত্মক অন্যায়, এটা তো চুরি, এটা তো ডাকাতি। এবার আপনাদেরকে জানতে হবে যে এই E20-র মাধ্যমে ভালো দিক কি কি আছে, এটা সরকার কি বলছে, আমি না, সরকার কি বলছে। সরকার বলছে যে 2030 পর্যন্ত আমাদের টার্গেট আছে যে আমরা E20-কে পুরোপুরি, আগে তো টার্গেট তো ছোট করে দিয়ে 2025 তো করে দিয়েছে। এবার আমার তো ডাউট হয় কোথাও না কোথাও 2025 পর্যন্ত গাড়িগুলোতে প্রবলেম হয়নি, তারপর প্রবলেম হয়েছে যখন RTI করে জানতে চাইছি যে ইথানল কত % মেশানো হচ্ছে, তখন ন্যাশনাল সিকিউরিটির কারণ দেখিয়ে সরকার সেটা রিভিল করছে না। আই হ্যাভ আ ডাউট যে ওটা 20%ই আছে নাকি পার্সেন্টেজ ইনক্রিজ করে গেছে প্রথম। আচ্ছা, এটা বলা হচ্ছে যে E20 যদি ইউজ করা হয়, E20 ফুয়েল যদি আমরা ইউজ করি তো অন্যান্য যে সমস্ত প্রবলেম হয় না, মানে পলিউশনের যদি প্রবলেম হয়ে থাকে পেট্রোলের মাধ্যমে যেটা হতো তার থেকে 65% কম পলিউশন হয়। আচ্ছা, খুব ভালো কথা। আর আমরা কি কি জানছি? আমরা জানছি ইকো ফ্রেন্ডলি, খুব ভালো কথা। ক্রুড অয়েল, এই যে দেখছেন হারমোজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, আমাদের দম এখানে আটকে যাচ্ছে। ওরে বাপরে, হারমোজ প্রণালী থেকে যদি তেল না আসে তাহলে আমাদের এখানে তেলের দাম বেড়ে যাবে, মানে বহুত কিছু প্রবলেম হবে। তো সেই জায়গায় আমাদের অন্য দেশের প্রতি ডিপেন্ডেন্সি কমবে, খুব ভালো কথা। আচ্ছা, আর কি হবে? কৃষকদের নাকি বিরাট ফায়দা হবে, খুব ভালো কথা। আর কি বলা হলো যে 2014 থেকে যদি এখন পর্যন্ত আমরা হিসাব করে থাকি তো প্রায় আমাদের ইন্ডিয়ান মানি আমরা সেভ করতে পেরেছি 1.36 লাখ করোড় ফরেন এক্সচেঞ্জ আমরা সেভ করতে পেরেছি। আরে বাপরে, মারাত্মক। কিন্তু সেভ তো প্রফিট কোনো, আমি দেখছি যে নীতিন গডকরি মতো নেতার ছেলে করছেন আর সরকার আমাকে বোঝাচ্ছেন যে আমি সেভ করতে পেরেছি। তো
ওই অহংকারের প্রবলেম আছে, যে অহংকারে সরকার মানুষের প্রবলেম দেখছে না। মানুষ বলছে চিৎকার করে যে আমার মাইলেজে ইম্প্যাক্ট পড়ছে, মানুষ ভিডিও করে করে বলছে যে আমার গাড়ি যেহেতু পুরনো সেখানে ইথানলওয়ালা যদি ফুয়েল দেওয়া হচ্ছে তো প্রবলেম কেন হচ্ছে, কারণ ইথানল এমন একটা কম্পোনেন্ট যা ওয়াটারকে অ্যাট্রাক্ট করছে। তো ওয়াটারকে যখন অ্যাট্রাক্ট করছে, কোনো গাড়িতে আপনি তেল ভরলেন, E20 ফুয়েল ভরলেন, গাড়ি এখন 4 দিন চালালেন না, বাড়িতে রাখা রয়েছে, তো খুব স্বাভাবিক যে ইথানল বা ওয়াটার মলিকিউলকে অ্যাট্রাক্ট করবে। গাড়ির যে অয়েল যেখানে রাখা হয় সেখানে খুব স্বাভাবিক যে জল জমবে, জল জমলে সেই পার্টসগুলোতে জং লেগে যাবে, জং লাগলে যখন গাড়ি আবার চালাবেন তখন সেই সমস্ত জং এবং বাকি যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রাবার পাইপের মাধ্যমে ঢুকতে লাগবে এবং শেষ পর্যন্ত কি হবে, গাড়ির পার্টস ড্যামেজ হয়ে যাবে, যার ইম্প্যাক্ট আপনারা দেখছেন যে 6 to 10% করে মাইলেজ কমছে। তাহলে সরকারের এখন এসে সামনে বলা উচিত না যে ধৈর্য রাখো, বা সরকার অ্যাটলিস্ট এটা করা উচিত না যে সমস্ত কোম্পানি এই যে E20 কিট হিসেবে বিভিন্ন জিনিস পার্টসকে চেঞ্জ করতে বলছে, এটা কোনো গাড়ির কোম্পানির জন্য বড় ব্যাপার নয়, কারণ তারা অলরেডি বিভিন্ন দেশে E27 টাইপের মানে কম্প্যাটেবল ইঞ্জিন বলুন বা E85 কম্প্যাটেবল ইঞ্জিনের গাড়ি বিক্রি করে। তো তারা বলছে যে পার্টস এক্সচেঞ্জ করলেই আপনাদের গাড়ি E20 কম্প্যাটেবল ইঞ্জিন হয়ে যাবে। তাহলে সেটার দায়িত্ব সরকার নেই যে আপনাদেরকে করাতে হবে, 50% বা 30% টাকা আমি দিচ্ছি, 30% আপনারা পকেট থেকে লাগান, দিয়ে চেঞ্জ করে নিন, কিছু তো করুন না। সরকার বলে দিয়েছে যে E20 ফুয়েল নিতে হবে, আমাদের কাছে কোনো অপশনও নেই, ওটাই ভরতে হচ্ছে, এবং গাড়ি যদি খারাপ হয় তার ঠেকা কোনো কোম্পানি নেবে না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নেবে না। সরকার বলছে না ইন্স্যুরেন্স কোম্পানি নেবে, কিন্তু আমি কি করে বিশ্বাস করব যদি আমার গাড়ি খারাপ হয়? আমার তো গাড়ির মাইলেজ আমি ব্যক্তিগতভাবে ভুক্তভোগী। আমরা তো ইভিতে শিফট হচ্ছিলামই, সেটাও তো ইকো ফ্রেন্ডলি ছিল, সেটাও তো সব ঠিকই ছিল, তো আমিও ব্যক্তিগতভাবে ভুক্তভোগী যে আমাদেরও গাড়ির মাইলেজ কমছে। তাহলে সরকারের ভিশনটা ক্লিয়ার ছিল যে আমরা ভালো কাজ করতে চাই, এটা একটা বিরাট বড় পাইলট প্রজেক্ট, আর এটা আমরা গোটা দেশ জুড়ে লাগু করব, যেটাতে আমাদের ডিপেন্ডেন্সি কমবে। ভেরি ওয়েল অ্যান্ড গুড, আমরা সাধারণ মানুষ অলওয়েজ আপনার সাপোর্টে রয়েছি। নরেন্দ্র মোদীর মতো ফেস যে সবসময় বলে থাকে যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, তার সাপোর্টে রয়েছে, কিন্তু খানেওয়ালা তো খেয়ে নিল, চোখের সামনে দেখে আমরা কি করে বিরোধ না করে থাকি। তো কালকে সুপ্রিম কোর্টে যখন এইরকম টাইপের মন্তব্য করা হয়, আচ্ছা আমি ওটাও ক্লিয়ার করে দিই আপনাদেরকে, আমি জানি না আপনাদের হাতে টাইম আছে কিনা, কিন্তু তাও আমি আপনাদেরকে হালকা করে জানিয়ে দিই, কারণ এটা ক্লিয়ার হওয়া দরকার। কিছু কিছু ভুল খবর প্রেজেন্ট করা হচ্ছে। এই যে কর্ণাটক হাইকোর্টের মামলাকে চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টে, যেখানে সরকার এটা বলেছে যে বিভিন্ন হাইকোর্টে যে E20কে নিয়ে মামলা চলছে, আমরা চাই সেটাকে অ্যাটাচড করে সুপ্রিম কোর্টে হিয়ারিং করা হোক। তাহলে সুপ্রিম কোর্টে হিয়ারিং করলে মানুষের কাছে ক্লিয়ার ইমেজ যাবে, আর আমাদেরকে সুপ্রিম কোর্টেই জবাবদিহি করতে হবে, বিভিন্ন হাইকোর্টে করতে হবে না। আসলে বিষয়টা হচ্ছে যে একটি ডিস্টিলারি কোম্পানি যা কর্ণাটক হাইকোর্টে অভিযোগ করেছিল যে আমরা যে পরিমাণ ইথানল প্রডিউস করতে পারি সেই পরিমাণ টেন্ডার আমাদেরকে সরকার দেয়, মানে পেট্রোলিয়াম কোম্পানিগুলো দেয়নি। তো তাদের প্রবলেম এটা ছিল যে তারা আবেদন করছে কর্ণাটক হাইকোর্টে যে এই সমস্ত মানে BPCL বা HPCL এর মতো পেট্রোলিয়াম যে সমস্ত কোম্পানি রয়েছে তারা যেন তাদের টেন্ডারকে আরেকবার বিবেচনা করে দেখে। তো কর্ণাটক হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে হ্যাঁ একদম দেখুক। সেইটাকে নিয়ে পেট্রোলিয়াম কোম্পানিগুলি চলে যায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে আমি যদি একটা পার্টিকুলার ডিস্টিলারি কোম্পানির হয়ে যদি আমরা টেন্ডারটাকে পুনরায় ভাবি বা তারা যতটা ইথানল প্রডিউস করতে পারে ততটাই নিই, তাহলে বাকি কোম্পানিগুলোও তো আবার সামনে চলে আসবে। তাহলে আমাদের যে একটা বড় প্রজেক্ট চলছে, যেটা আমরা এক্সপেরিমেন্ট করছি, যার রেজাল্ট দারুণভাবে আপনারা পরের বছর দেখতে পাবেন, সেটা থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে, পুরোটাই কেমন যেন ডিস্টার্ব হয়ে যাবে। তো এই এক্সপেরিমেন্টের কথা ওই ল্যাব এক্সপেরিমেন্টের মতো বলা হয়নি। এক্সপেরিমেন্ট কি, এটা তো অলরেডি চলছে 2003 থেকে অল্প অল্প করে ইথানল ব্লেন্ডিং করা আর আমাদের গাড়িতে পুশ করা, সেই অনুযায়ী গাড়ির ইঞ্জিনকে আমরা তৈরি করছি। ভুলটা এটা ছিল যে হঠাৎ করে সরকারের এমন কি তাড়াহুড়ো হলো, মানে হঠাৎ করে সরকার এমন কি তাড়াহুড়ো লাগলো যে 2018-তে যে টার্গেট সেট করা হয়েছিল যে 2030 পর্যন্ত আমরা E20 ফুয়েল ইউজ করতে লাগবো, মানে গোটা দেশ জুড়ে হবে, হঠাৎ করে 2025-এর মধ্যে সেই তার টার্গেটটা অ্যাচিভও হয়ে গেল। হঠাৎ করে সুগার মিলগুলোতে ইথানল প্রোডাকশন বেড়ে গেল, আর বাড়লো ইথানলের এমনি দাম কম, আমাদের কাছ থেকে দাম কিন্তু সেম নেওয়া হলো। তাহলে লাভ তো সেই সুগার মিলগুলোর হলো না যারা ইথানল প্রডিউস করছে। আমার তো ডাউট আছে যেখানে কৃষকরাই বা কত লাভ করতে পেরেছে এর মাধ্যমে। বিভিন্ন জায়গায় যেখানে ইথানল প্রডিউস হচ্ছে সেই সমস্ত গ্রামকে বলছে হাইলি পলিউটেড গ্রাম,
কিছু কিছু মানুষ বলছে যে ইথানল মানে ওই গন্না মানে আখ চাষ করতে যা জল লাগে, ধান চাষ করতে যা জল লাগে, তো তাতে তো আমাদের দেশে হাহাকার চলে আসবে। কথাগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। তাহলে প্রবলেমটা কি, যে সরকারের স্টেটমেন্ট ক্লিয়ার নেই। E20 ভালো, কিন্তু সরকারের ভিশনটা কি আমাদের কাছে যদি ক্লিয়ারলি একটা ক্লিয়ার ইমেজ থাকে তাহলে সবটাই ঠিক থাকে। মাইলেজে ইম্প্যাক্ট পড়ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।